চলুন, আপনি আমার সাথে গেলেই দেখতে পাবেন। আপনি রেডি? 10 মিনিট লাগবে। আপনি কোথায়? বাড়ি গিয়েছিলাম। এখানেই ফিরছি। আপনাদের বাড়ির ওখানে যেয়ে ৫-৭ মিনিট লাগবে। ঠিক আছে স্যার, বাসায় আসুন। নওশীন কল কেটে দিয়ে রেডি হতে শুরু করলো। নোয়া বসে বসে নওশীনের কাণ্ড দেখছে। মনে মনে এটাই ভয় পাচ্ছে বিয়ের বাড়ি গিয়ে কোনো ঝামেলা যেন না বাধায়। নওশীনের তৈরি হওয়া শেষ হলে নোয়া এসে বলে, তুই কি নুহাসের বাড়িতে যাচ্ছিস? বুঝতে পারোনি? এটা নিম্ন মানসিকতার পরিচয়। তার ইচ্ছে হয়েছে, বিয়ে করেছে, তুই কেন সেখানে যাবি? তাও আবার আদনান সাহেবকে নিয়ে। উনি একজন মান্যগণ্য ব্যক্তি। শিক্ষা তো আমি দেবই, চিন্তা করতে হবে না তোমার। আমি সিনক্লেট করব না, ওটুকু জ্ঞান আমার আছে। তবু আমার মনে হয় এসব না করাই ভালো। জীবনে অনেক কিছুর সম্মুখীন হতে হবে, সব কিছুর মোকাবিলা না করে কিছু ছেড়েও দিতে হয় ভালো থাকতে। আমি পারছি না আপু, থাকো, আসছি। নওশীন রুম থেকে বের হয়ে বাইরের দিকে আসে। আশেপাশে তাকিয়ে দেখে কিন্তু আদনান বাড়ির ভিতরে নেই। তার মানে সে বাড়িতে আসেনি। নওশীন সামনের দিকে এগোতে থাকে। বাড়ি থেকে বের হয়ে সামনে এসে দেখে তার নানা মহিব শেখ ছোট্ট বাগানটা পরিষ্কার করছেন। নানাকে বলে বিদায় নিয়ে বের হয়ে আসে সে। বের হতেই দেখে আদনান গাড়ি নিয়ে বাহিরে অপেক্ষা করছে। বাড়িতে না প্রবেশ করার বিষয়টা নওশীনের কাছে একটু কেমন যেন লাগলো। নওশীনকে এগিয়ে আসতে দেখে আদনান বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে দেয়। গাড়িতে উঠতে উঠতে নওশীন বলে, এখানে অপেক্ষা করছিলেন কেন? আমি তো বলছিলাম ভেতরে যেতে। সমস্যা নেই। বাড়ি না গেলেও বাড়ির সামনেই তো ছিলাম। আদনান গিয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি ধীরে ধীরে চলা শুরু করে। সামনের দিকে মনোযোগী দিয়ে বলে, কোথায় যেতে হবে? আমাকে কিছু বলোনি তুমি। নওশীন জায়গার নাম বলতেই আদনানের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। সেখানেই তো আদনান নওশীনকে একটা ছেলের সাথে রেখেছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে। আদনানকে চুপ থাকতে দেখে নওশীন বলে ওঠে, চুপ করে আছেন কেন আজ? শরীর ভালো? দেখে কি মনে হচ্ছে? আমি তো সাইকোলজি ভালো পারি না, মানুষ পরিবেক্ষণ করেও বলতে পারি না সে কেমন আছে। আমি ভালো আছি। দেখি মনে হচ্ছে আপনার মন খারাপ। আমরা কার বিয়ে খেতে যাচ্ছি? বিয়ে খেতে যাচ্ছি বলতে বর বউকে শুভেচ্ছা জানাতে যাচ্ছি। একা? না, আপনি যাচ্ছেন আমার সাথে। আমি কোন পরিচয়ে যাচ্ছি? এসব আপনার ভাবতে হবে না, আপনি ড্রাইভ করুন। আদনান আর কিছু বলে না, চুপচাপ গাড়ি চালাতে থাকে। স্টেশনে পৌঁছাতে খুব একটা সময় লাগে না তাদের। স্টেশনে এসে পৌঁছাতে স্টেশনের আশেপাশে এগিয়ে যেতে বলে নওশীন। কারণ সে যতটুকু জানে নুহাসের বাড়ি এই দিকেই হওয়ার কথা। সামনে একটা ব্রিজ পড়লে সেটা পার হয়ে একটা লোককে দেখে নওশীন আদনানকে গাড়ি থামাতে বলে। আদনানও দেরি না করে গাড়ি থামায়। নওশীন আদনানকে জিজ্ঞাসা করতে বললে আশেপাশে কোনো বাড়িতে বিয়ে হচ্ছে কিনা। নওশীনের কথায় আদনান এবার বেশ অবাক হয়। আগে কাউকে কিছু জিজ্ঞাসা না করে নওশীনকে বলে, আশেপাশের কোন বাড়িতে বিয়ে হচ্ছে কিনা সেটা আমি জিজ্ঞেস করতে কেন যাব? তুমি কোন বাড়িতে বিয়ে খেতে এসেছো? সরি, বর বউকে শুভেচ্ছা জানাতে এসেছো? আমাকে ক্লিয়ার করে এখনই বলো। নওশীন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আদনান যেন এবার আকাশ থেকে পড়ে। নওশীনের দিকে সে এতক্ষণ ভালোভাবে দেখেনি। এতক্ষণে বুঝতে পারল নওশীনের চোখ কিছুটা ফুলে গিয়েছে। আদনান বুঝতে পারে নওশীন খুব কান্নাকাটি করেছে। আদনান বিষয়টা ভালোভাবে জানতে নওশীনকে বলে, আপনার প্রেমিক আপনাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করেছে। একজন নারীর এত গভীর ভালোবাসা ভুলে সেই পুরুষ অন্য কাউকে কিভাবে বিয়ে করে নিতে পারল? নওশীন ঠোঁটে মিথ্যা মুচকি হাসি ফুটিয়ে বলে, পারল তো, খুব ভালোভাবেই পারল। পুরুষ হয়তো জানে না যে নারী যেমন ভালোবাসতে পারে, নারী তেমন ঘৃণাও করতে পারে। কোনো পুরুষের প্রতি যখন তখন সেটা ভালোবাসার চেয়েও বেশি বড় আকার ধারণ করে। নওশীন কিছুক্ষণ চুপ থেকে আবার বলে ওঠে, ওই লোক তো চলে গেল। আপনি প্লিজ একটু বের হয়ে কাউকে জিজ্ঞাসা করেন না আশেপাশে কোনো বাড়িতে বিয়ে হচ্ছে কি না।
আমি আসলে বাড়ি চিনি না, তবে এই এরিয়াতেই যে বাড়ি সেটা আমি নিশ্চিত। এখন বলো তো, তুমি বাড়িতে গিয়ে এখন কি করবে? তাও তো বিয়ে হয়ে গেছে, এমন নয় যে বিয়ে হয়নি। তুমি বিয়ের আসরে গিয়ে বিয়ে ভেঙে দিবে? না, বিয়ে তো ভাঙবো না, আমি শুধু তাদের বিয়েতে শুভেচ্ছা জানাবো। কথা দিচ্ছ? জি, একদম পাক্কা প্রমিস। আদনান গাড়ি থেকে বের হয়ে বাহিরে যায়। নওশীন গাড়িতে একা একা বসে ব্যাগে থেকে নুহাসের সাথে সম্পর্কের প্রথম মাসে পাওয়া গিফটগুলো বের করে দেখে, আবার ব্যাগের ভিতরে রেখে দেয়। মিনিট দুয়েক পরে আদনান ফিরে এসে গাড়ির সিটে বসে। নওশীনকে জানায় সামনে আর একটা ব্রিজ, ব্রিজের সাথেই নিচের দিকে একটা বাড়ি, সেখানে বিয়েটা হচ্ছে। গাড়ি আবার চলা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে নির্দিষ্ট স্থানে থেমে যায়। আদনান নওশীনকে গাড়ি থেকে নামতে বলে। সে নিজে বুঝতে পারছে নওশীনকে তার ইচ্ছাতে এসব করতে দেওয়া উচিত হচ্ছে না, তবুও কোনোভাবে মনে হচ্ছে কিছু সময় অন্যরকম কিছু করে মানসিক শান্তি পাওয়া গেলে হয়তো সেটা করা উচিত। আদনান গাড়ি থেকে নামার আগে মুখে মাস্ক আর চশমাটা পরে নেয়। গাড়ি থেকে বের হয়ে নওশীনের কাছে এসে দাঁড়ায়। নওশীনের ভিতরে যেতে ভয় লাগছে। প্রিয় মানুষের পাশে আজ সে অন্য কাউকে দেখবে। প্রিয় মানুষের সাথে অন্য কাউকে দেখার মতো দুর্ভাগ্য হয়তো আর কোনো কিছুতে নেই। নওশীন আবার ভাবে নুহাস তো আর প্রিয় মানুষ নেই, সে কঠিনভাবে অপ্রিয় মানুষ হয়ে গিয়েছে। সে একজন প্রতারক। মিষ্টি কথায় সে তাকে এতদিন ঠকিয়েছে। নওশীনের ভাবনায় আদনান ছেদ ঘটায়। এপাশ ওপাশ তাকিয়ে জিজ্ঞাসা করে। এখানে দাঁড়িয়ে থাকবে? নওশীন আদনানের দিকে তাকায়। আপনি বরং গাড়িতে থাকুন, আমি একাই যেতে পারবো। আপনাকে এখানে কেউ চিনলে সমস্যা হতে পারে। হয়তো তোমার খুশির জন্য সব করতে পারবো। মানুষ সবসময় ভুল মানুষকে আটকে যায়। আমিও তেমন বাজেভাবে আটকে গিয়েছিলাম। আপনি আটকিয়েছিলেন আমার মাঝে, আর আমি তার মাঝে। আমরা দুজনেই পরিস্থিতির শিকার। হয়তো, তবে আমার ভাগ্য হয়তো আপনার মতো হবে না। আপনি নিশ্চয়ই আপনার প্রাক্তনের মতো অন্য কাউকে বিয়ে করে নেবেন না। আমার এখন কাউকে ভালোবাসতে ভয় লাগে। সেটা দেখা যাবে, এখন চলো। নওশীন সেখানে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আদনান নওশীনের অবস্থা বুঝতে পারে। মুচকি হেসে বলে, ভেতরে যেতে ভয় লাগছে? আরে আমরা তো জাস্ট নতুন বরবউকে দেখতে যাচ্ছি, ওখানে গিয়ে মন খারাপ করে একদম চলবে না। নওশীন মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। আদনান এবার নিজের নওশীনের দিকে হাত বাড়িয়ে দেয়। রাস্তা থেকে বাড়ি পর্যন্ত পথটা একটু ঢালু বিধায় নওশীনকে সাহায্য করতেই হাত বাড়ায় আদনান। নওশীন আদনানকে বলে, জীবনে কত খারাপ সময় পার করেছি, আর এটুকু রাস্তা পার করতে পারবো না? চলুন তো। আদনানও আর কিছু বলে না, নওশীনকেই আগে আগে যেতে বলে। নওশীন রওনা দিলে সেও পিছন পিছন যায়। বাড়িতে জমজমাট আয়োজন। বাড়িটাও বিশাল আকারের। গ্রামের বড় বাড়ি যেমন হয় এই বাড়িটাও তার অনথা নয়। বাড়ির আনাচে কানাচেও লোকের লোকারণ্য। বিয়েতে যাতে দাওয়াত করা হয়েছে তারা খাওয়া দাওয়া শেষ করে বের হচ্ছে। একপাশে ছোট্ট একটা জায়গা সাজানো, সেখানে ফাঁক ফোকর দিয়ে নতুন বউকে কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু পাশে বর নেই। বইয়ের আশেপাশে কিছু পিচ্ছি আর দুইটা 15-16 বছর বয়সী মেয়ে বসে আছে বউকে সঙ্গ দিতে। আশেপাশে তেমন কাউকে না দেখে নওশীন বইয়ের দিকেই এগোতে থাকে। মাঝপথে আদনানের কল এলে আদনান ফোনটা বের করে দেখে তার মা কল দিয়েছে। নওশীন আদনানের দিকে তাকাতেই আদনানও নওশীনের দিকে তাকায়। নওশীন কথা বলে আসতে বলে। আদনান তাকে জানায় সে 2 মিনিটের মধ্যে আসছে। নওশীনও মুচকি হেসে সম্মতি দেয়। নওশীন বইয়ের কাছাকাছি যেতেই যেন তার বুকটা ভারী হয়ে আসতে শুরু করে। নিজের ভরটাও যেন বেড়েছে, পা ঠিক মতো চলছে না। নিজের মন শক্ত করে একটা শ্বাস ফেলে বইয়ের দিকে এগিয়ে যায়। নওশীন নতুন বইয়ের পাশে একটা চেয়ার টেনে বসেই সালাম দেয়। নতুন বউ সালামের জবাব দিতেই নওশীন বলে ওঠে, কেমন আছেন? নতুন বউ মুচকি হেসে জবাব দেয়, জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? জি ভালো। আমাকে চিনলেন না তাই তো? না, না, আসলে চিনতে পারিনি।
আমি নুহাসের বান্ধবী। ও আচ্ছা। হুম, তা সে কোথায় দেখছি না যে? ও একটু ভিতরে গেল, বলল কি যেন দরকার। আপনি এখন এসেছেন? খাওয়া দাওয়া হয়েছে? ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। নৌসিন ব্যাগ থেকে গিফটগুলো বের করে নতুন বইয়ের হাতে দেয়, জানায় এগুলো তার জন্য আনা হয়েছে। দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। নওশিন কথার মাঝে নতুন বইয়ের দিকে এক পলক চেয়ে থাকে আর ভাবে ওই মানুষটা না ঠকালে হয়তো এই জায়গায় সে থাকতে পারত। নুহাস বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসতেই নতুন বইয়ের পাশে নওশিনকে দেখে সেখানেই থেমে যায়। চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে আছে। এখনই যে চোখ দুটো শ্বেতমণ্ডল কোটর থেকে বেরিয়ে আসবে। নওশিন ডান পাশে তাকাতেই নুহাসকে দেখতে পায়। বুকের ব্যথাটা যেন প্রকোপ আকার ধারণ করে। বুকের ব্যথাকে পাত্তা না দিয়ে মুচকি এসে নুহাসকে উদ্দেশ্য করে বলে, আরে নতুন বর যে, অভিনন্দন অভিনেতা। নওশিনের দিকে ভুরুকুচকে তাকায় নতুন বউ ঐশী। নওশিন তখনও নুহাসের দিকে তাকিয়ে আছে। নুহাস ধীর পায়ে এগিয়ে আসে তাদের দিকে। আশেপাশে থাকা সব পিচ্চি বাচ্চাকে অন্যদিকে পাঠিয়ে দিল। সেখানে থাকা 15-16 বছরের মেয়ে দুটোকে বলে ঐশীকে সেখান থেকে নিয়ে যেতে, কিন্তু ঐশীকে বিষয়টাকে নাকচ করে দেয়। জানায় সে এখান থেকে যাবে না। কি হচ্ছে এখানে সেটা তার জানা দরকার। মেয়ে দুটো এবার নুহাসের ইশারা পেয়ে চলে যায়। ঐশী এক পর্যায়ে নুহাসকে বলে ওঠে, আপুটা তোমাকে অভিনেতা কেন বলল? আর এখন ওনার সাথে কথা বলতে আমাকে ভিতরে যেতে বলছো কেন? কি চলছে এখানে? নুহাস ঐশীর কাছে এসে বলে, আরে কিচ্ছু হয়নি, ও আমার পরিচিত হয়। নওশিন দাঁড়িয়ে চুপচাপ ওদের কথাই শুনছিল। এমন সময় ফোনের মেসেজের শব্দ আসতে ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে নেয়। আদনান মেসেজ করে জানিয়েছে সে সামনের টেবিলেই আছে, প্রয়োজন হলে যেন কল করে। নওশিন সাথে সাথে রিপ্লাই করে, তার ওখানেই মিনিট দুয়েকের মধ্যে আসতে বলে। ঐশী নওশিনকে জিজ্ঞাসা করে, আপু, আপনি কে বলুন তো? নওশিন মুচকি হেসে বলে, আপনার কি মনে হয়? নুহাস দুজনকে থামিয়ে বলে। আরে কি শুরু করলে তোমরা দুজনে? নওশিন মাথা চুলকাতে চুলকাতে বলে, আমি কি কিছু বলেছি নুহাস? ওই যে তুমি আমার সাথে 4-5 মাস সম্পর্কে ছিলে, গতকালও দেখা করেছিলে, আমাকে বিয়ের স্বপ্নও দেখিয়েছিলে, এসব কিছুই কি আমি বলেছি কাউকে? নো, নেভার। আমি কাউকেই কিছু বলিনি নুহাস। ঐশী নওশিনের কথা শুনে চোখ বড় বড় করে নুহাসের দিকে তাকিয়ে আছে। ওদিক থেকে নুহাস রাগী চোখে নওশিনের দিকে তাকিয়ে আছে। নওশিন দুজনের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। দুজনের অবস্থা দেখে নওশিন বলে, কি হলো, তাকিয়ে আছো কেন? হেসে আবার ঐশীকে বলে, আর এই যে ভাবি, ছেলেরা কিন্তু বিয়ের আগে কিংবা বিয়ের পরে ভালো ছেলে থাকে না, ভালো বানিয়ে নিতে হয়। আমার কথা বুঝতে পেরেছেন তাই না? দেখি বুদ্ধিমতী মনে হচ্ছে, আমার কথা হয়তো বুঝতে পেরেছেন। আদনান এসে তিনজনের পাশে দাঁড়ায়। সে তখনও মাস্ক সানগ্লাস পরে আছে। নওশিন নুহাস এবং ঐশীকে উদ্দেশ্য করে আদনানকে দেখিয়ে বলে, পরিচয় করে দেই, উনি আমার হবু বর, উনি পেশায় একজন ইয়নো। নুহাসের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, খুব একটা ঠকাতে পারলে না, তোমার চাইতে শতগুণ একজন ভালো মানুষ পেতে চেয়েছি আমি। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, উনি তোমার মতন ছেলেকে আমার কপালে রেখেননি। তারা সবাই বিয়ে বাড়ির মানুষদের থেকে একটু দূরে থাকায় কেউ বুঝে উঠতে পারেনি এখানে কি হচ্ছে। নুহাসের অবস্থা দেখে নওশিনের যেন এবার শান্তি শান্তি লাগছে। সে নিজেই মনে মনে বলতে থাকে, নুহাস, মেয়েদের তুমি এখনো চিনে উঠতে পারোনি। মেয়েরা যেমন ভালোবাসতে পারে সেরকম ঘৃণাও করতে পারে। মেয়েদের ঘৃণা এতটা তীব্র হয় যে তোমার মতো পুরুষরা সেই ঘৃণার ভস্য হয়ে যাবে। আমাকে না ভালোবাসলে আমাকে বলে দিতে পারতে, আমি চলে যেতাম। একটা বাড়ির জন্য তোমার দিকে ফিরে তাকাতাম না। এই যে আমি আজ তোমার পাশে অন্য একটা মেয়েকে দেখছি,
আমার একটুও খারাপ লাগছে না, কষ্ট হচ্ছে না। ওই যে কথাই বলে না, মন থেকে একবার উঠে গেলে কারোর পাশে শুয়ে থাকলে যাবে আসবে না, সেরকম হচ্ছে আমার। আমি এখন খুশি। তোমার মতো ছেলেকে আর আমাকে ভালোবাসতে হবে না। তুমিও এখন একটু বোঝো মনের বিরুদ্ধে কিছু ঘটলে ঠিক কেমন লাগে। নওশীন একটা দীর্ঘশ্বাস ফেলে আদনানকে বলে, চলুন, আমার এখানকার কাজ শেষ। চলো। নওশীন আর আদনান চলে যেতে থাকে। নওশীনের হঠাৎ কিছু মনে পড়তেই পেছনে ঘুরে তাকায়। ঐশী এক পলক নুহাসের দিকে তাকিয়ে আছে। নুহাস বারবার তাকে বোঝানোর চেষ্টা করেই যাচ্ছে। নওশীন এগিয়ে গিয়ে ঐশীকে উদ্দেশ্য করে বলে, শুনুন আপু, আমি খুব একটা ভালো মানুষ নই। আমি খুব স্বার্থপর। কেউ আমাকে কান্না করাবে আর আমি তার চোখে পানি আনবো না, এটা ভালো মানুষ আমি নই। আপনি আপনার বরকে সাবধানে রাখিয়েন। প্লে বয় পেয়েছেন আপনার ভাগ্যে, নজরে রাখবেন। তার আবার অন্য কোথাও মুখ মারার অভ্যাস আছে তো। নওশীন আদনানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। একটা বারের জন্য পিছন ফিরে তাকায়নি। সে বুঝতে পারছে আজ সে ভীষণ সেলফিশ হয়ে গিয়েছে। তবুও নিজেকে সান্ত্বনা দিচ্ছে এটা ভেবে যে মাঝে মধ্যেই নিজেদের মনকে ভালো রাখতে এরকম অন্যজনকে মুখোশ খুলে দিতে হয়। আদনান আর নওশীন গাড়িতে এসে বসে। আদনান খেয়াল করে নওশীনকে নিশ্চিন্ত লাগছে। আদনান নওশীনকে জিজ্ঞাসা করে, এখন কি ভালো লাগছে? আমার নিজেকে সুদর্শন মনে হচ্ছিল। আমি বুঝতে পারলাম তুমি এমন একটা দিনে এসব বলে অন্যায় করছো। তবে কেন জানি না আটকাতে ইচ্ছে করলো না। এখন আমার অনেক শান্তি লাগছে। ওরা রিলেশন করে বিয়ে করেছে, সংসার ভাঙবে না, কিন্তু মেয়েটা ওকে পুতুলের মতন করে রাখবে। উঠলে বললে উঠতে হবে, আর বসতে বললে বসতে হবে। কথাগুলো বলেই সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে নওশীন। আদনান গাড়ি চালানো শুরু করে। নওশীন সারাটা রাস্তা চোখ বন্ধ করে বসেছিল। আদনান গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে নওশীনকে দেখতে থাকে। এক পর্যায়ে আদনান বলে, বাড়ি পৌঁছে দেবো নাকি কোথাও যাবে ঘুরতে? নওশীন চোখ বন্ধ করে বলে, বাড়ি ছাড়া অন্য কোনো জায়গায় নিয়ে যান, আমি একটু শান্তিতে শ্বাস ফেলতে চাই। আদনান হাসি মুখে গাড়ি চালাতে থাকে। সামনের দিকে মনোযোগ দিয়েই বলে, আমাকে আর কতদিন অপেক্ষা করতে হবে? কিসের জন্য? আমার পাশে পাশে মেয়েটার জন্য। অনন্তকাল। কেন? এত সহজে আমি কাউকে মন দিতে পারছি না। আমাকে আবার কেউ ছেড়ে গেলে আমি আর নিজেকে সামলাতে পারবো না। ছেড়ে না যাওয়ার জন্য কাজ করি। কি? বিয়ে। নওশীন আদনানের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, বলে, আমার সময় লাগবে। আমি এত তাড়াতাড়ি কোনো কিছুতে সিদ্ধান্ত নিতে পারছি না। কত সময় লাগবে? আমি কলেজ লাইফটা শেষ করতে চাই। তারপর আপনাকে আর হারাতে হবে না তো? আদনানের প্রশ্নে জবাব না দিয়ে নওশীন উল্টো প্রশ্ন করে, ভালোবাসেন? যদি বলি হ্যাঁ। তাহলে বলবো ভালোবাসাটা জিয়ে রাখুন। প্রেমিক স্পন্দনের দায়িত্ব আমি নিলাম। প্রেম স্পন্দন? সেটা কি? যে প্রেম হৃদস্পন্দন বাড়ে, প্রেমের ভাষা, আমি তাকে প্রেমিক স্পন্দন বলি। শুধু এটা ভাববেন না যে আমি একজনের কাছে ঠকেছি সেই জন্য হ্যাঁ বলছি। আমি বড্ড স্বার্থপর। আমি ভালোবাসায় ভালো থাকতে চাই। আদনান মুচকি হেসে বলে, আমি অবুঝ নই নিশু। আদনানের মুখে নিশু ডাক শুনে তার দিকে তাকিয়ে থাকে। আদনান একটু অপ্রস্তুত হয়ে বলে, নিশু বলতে নিষেধ করেছিলে, সরি। নওশীন নিচু গলায় বলে, নিশি বলে ডাকার দায়িত্ব দিলাম, হেরফের হলে কঠিন শাস্তি ভোগ করতে হবে বলে দিলাম। কি অশান্তি? বিয়ের পর রাতে রুমে নেব না? উচ্চস্বরে হেসে ওঠে আদনান। আদনানের হাসি দেখে নওশীনও মুচকি হাসে। আদনান সেটা খেয়াল করে বলে ওঠে। নওশীন হেসে বলে, হৃদ প্রেমের স্পন্দন।
আদনান নওশিনের দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়ায়। নওশিন নড়ে চড়ে বসে, বলে ওঠে, আপনার গাড়িতে গান চলছে না কেন? দেওয়া হয়নি তাই। গান চালান জলদি। কোন গান বলো তুমি? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তোমার গান গাওয়া মন্দ হচ্ছিল না কিন্তু। বলেই গান জুড়ে দেয় আদনান। দুজনের চোখে চোখ পড়তে মুচকি হেসে ফেলে। নওশিনও গানের সাথে সাথে তাল মিলিয়ে গেয়ে ওঠে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।